This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 11:31। এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। জম্মু কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা, বড় খবর এই মুহূর্তের। জম্মু কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা। কনভয়ে দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। হামলায় শহীদ হয়েছেন একজন, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি 4 বায়ুসেনা জওয়ান। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সায়ন্ত, ঠিক কি ঘটেছে? দেখো, আজকে পুঞ্চের সুরানকোটে যখন বায়ুসেনার একটি বাস এবং তার সঙ্গে ছিল কনভয়, সেটা যখন পুঞ্চের সুরানকোট দিয়ে যাচ্ছিল, সেই সময় আচমকাই জঙ্গিরা হানা দেয় এবং এলোপাথারি গুলি চালাতে শুরু করে এবং সেই গুলিতে 5 জন বায়ুসেনার জওয়ান গুরুতর জখম হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তার কিছুক্ষণ আগে মৃত্যু হয়েছে, অর্থাৎ তিনি শহীদ হয়েছেন। এরপরই দুপক্ষের মধ্যে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়ে যায়। তাদের সেনার তরফে জানানো হয়েছে বেশ কয়েকজন জঙ্গির আহত হবার খবর তাদের কাছে এসছে, যদিও সরকারিভাবে কিছু তারা জানায়নি। ইতিমধ্যে গুলির লড়াই চলছে, যারা জখম হয়েছে তাদের চিকিৎসা চলছে। যে এলাকায় ঘটনাস্থল, সেখানে কর্ডন করে ঘিরে রাখা হয়েছে বলে বায়ুসেনা সূত্রে খবর। শুভজিৎ, নজর থাকবে সায়ন্ত, নজর রাখো। কলকাতায় ফিরি। আচ্ছা, রাজভবনে ঠিক কি ঘটেছিল? এবার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠালো কলকাতা পুলিশ, কিন্তু পুলিশের পক্ষে আদৌ কি রাজ্যপালের বিরুদ্ধে এই তদন্ত চালিয়ে যাওয়া সম্ভব? এই প্রশ্ন উঠতে শুরু করলেও রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অবস্থানে অনড় অভিযোগকারিনী। আপাতত কলকাতার বাইরে রয়েছেন রাজ্যপাল, তার অনুপস্থিতিতেও রাজনৈতিক তরজা থেমে নেই। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে লালবাজার। ডিসি সেন্ট্রালের নেতৃত্বে 8 জনের বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। সূত্রের খবর, সেই টিমের তরফে ওসি রাজভবনের কাছে নির্দিষ্ট কিছু ফুটেজ চাওয়া হয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে ঘটনার আদৌ সারবত্তা রয়েছে কি না। কিন্তু পুলিশের পক্ষে আদৌ কি রাজ্যপালের বিরুদ্ধে এই তদন্ত চালিয়ে যাওয়া সম্ভব? ভারতীয় সংবিধান পুলিশকে সেই অধিকার দেয়নি। তাহলে ইনভেস্টিগেশন এখন করতেই পারে, এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, নট এ রেগুলার ইনভেস্টিগেশন। সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতাও রয়েছে আন্ডার আর্টিকেল 42। সেই কেস যদি মেক আউট হয় তাহলে অনেক কিছুই হতে পারে, কিন্তু আমি মেরিটে কোনো কথা বলছি না। তাদের ক্ষমতাই নেই। রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করা যায় নাকি? যতদিন তিনি এতে আসেন, ক্ষমতায় আসেন। পুলিশের কি যোগ্যতা আছে আর সরকারের কি ইচ্ছা আছে আমরা জানি। সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের এখতিয়ারে যাচ্ছে, ফলে যিনি অভিযোগ করেনি তাকে উপযুক্ত ফোরামে যাওয়াটাই বাঞ্ছনীয়। এরই মধ্যে অভিযোগ দায়ের হওয়া 24 ঘন্টার মধ্যে কেরলে রওনা দেন রাজ্যপাল। এক অডিও বার্তা জানিয়ে যান, ভোটের সময় রাজনৈতিক ফায়দা তুলতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মী কিন্তু নিজের অভিযোগে অনড়। টিভি9কে ফোনে বললেন, প্রয়োজনে লাই ডিটেক্টর দিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। রাজ্যপালের ওএসডির দিকেও আঙুল তুলেছেন ওই মহিলা। উনি যদি এতটাই সৎ এবং উনি যদি কোনো দোষী করেননি, আমার একটাই অনুরোধ, এটা আমি সরকারের কাছেও এই অনুরোধটা রাখবো, যদি উনি রাজি থাকেন এবং সরকার যদি এটার ব্যাপারে এগোতে চায়, আমাদের দুজনকে সামনাসামনি বসিয়ে লাই ডিটেক্টরে টেস্ট হোক, তাহলেই তো বোঝা যাবে। বা তার থেকেও যদি উন্নত কোনো টেকনোলজি থাকে যেটাতে বোঝা যাবে, এরকম যে কোনো ধরনের যে কোনো পরীক্ষার জন্য আমি রাজি আছি। এদিকে ভোটের মাঝে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। বোসের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমালোচনা সরব তৃণমূল। নির্বাচনী সভা থেকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন, আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে সাংবিধানিক পোস্টে আছেন, কি করা যায় কি করা যায় না উনি জানেন না, এরকম না। এটা হচ্ছে সন্দেশখালির ঘটনার ডাইভার্ট প্ল্যান্ড মনে হচ্ছে। তো সবই আমরা এটুকুই শুধু বুঝতে পারছি যে এর আগে তো অনেক এই ধরনের ঘটনা ঘটেছিল, জাস্টিস গাঙ্গুলির সাথে হয়েছিল, আরো অনেক হয়েছিল। राज्यपाल का जो असली चेहरा है वो सामने आ चुका है, उनका नकाब चेहरे से हट चुका है। अब बंगाल के लोग, पूरा बंगाल राज्यपाल के गवर्नर हाउस को बॉयकॉट करेंगे तब तक जब तक
वो पद पे रहेंगे। সব মিলিয়ে ভোটের আবহে সন্দেশখালী কাণ্ডের পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ঘিরে সমান্তরাল গতিতে এগিয়ে চলেছে রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নের আগে তুলকালাম। তমলুকে চাকরিহারাদের অনশন মঞ্চ থেকে চোর চোর স্লোগান, পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের। দুপক্ষের মধ্যে হাতাহাতি। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন পেশকে ঘিরে শনিবার দুপুরে তমলুক শহরে একটি বিশাল মিছিল বের করেছিল বিজেপি। তমলুক ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত 3 কিলোমিটারের সেই মিছিলে অংশ নিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যরা। তমলুকের হাসপাতাল মোড়ে মিছিল পৌঁছতেই তুলকালাম বেঁধে যায়। তৃণমূল সমর্থিত চাকরিহারাদের ধর্ণা মঞ্চ থেকে অভিজিৎদের লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। তার প্রতিবাদ করেন বিজেপি কর্মী এবং সমর্থকরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন তারা। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয় পরিস্থিতি। এক পক্ষ অন্য পক্ষের দিকে তেড়ে যায়। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তিনি ধর্ণা মঞ্চের সদস্য বলে দাবি। ওরা আমাদের এই শিক্ষকদেরকে উপরে অত্যাচার করেছে। ওরা একদম ইটা ফিকেছে, ইট পাথর জুতো। তাদের আমাদের একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া। ওরা অভিযোগ করছে ওদের প্রার্থীকে বা ওদের মিছিলকে আপনারা জুতো দেখিয়েছেন, চোর স্লোগান বলেছেন। আমরা এখান থেকে কোনো রকম, আমরা শিক্ষকরা এখানে বসেছি, কোনো রকম চোর স্লোগান আমরা করিনি। আমরা কোনো রকম, ওরা আরো বাইরে থেকে আজে বাজে কথা বলছে আমাদের উপরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুটি কয়েক পুলিশকে প্রথমে হিমশিম খেতে হয়, পরে বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, হার বুঝতে পেরেই এসব করছে তৃণমূল। সে তো দিদি আজকে আমাদের হিউজ জমায়েত, হিউজ মিছিল, এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই। ওরা বুঝেই গেছে যে ওরা আউট এখান থেকে। ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন, ওরা এসব বলবে। ওদের কুণাল ঘোষই তো বলে গেছে যে 2021 থেকে এই চুরি চলছে। আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে 2022-এ, তার 1 বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে, তাই না? তো এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী নাকি একটা বলে, সে জানতো সবই, সে ওই চুরির মধ্যে আছে। আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব। গত সোমবার থেকে তমলুক হাসপাতাল মোড়ের কাছে মঞ্চ বেঁধে ধর্ণা দিচ্ছেন 2016 সালের প্যানেলের চাকরিহারা শিক্ষকদের একাংশ। ধর্ণায় সামিল হয়েছেন তাদের পরিবারের লোকজনও। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, যদি হারানো চাকরি ফেরত না পান তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করবেন তারা। সোমবার সুপ্রিম কোর্টে ফের চাকরি বাতিল মামলা শুনানি আছে। তার আগেই এক প্রস্ত উত্তেজনা ছড়ালো শনিবার। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এদিকে শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এফআইআর। তমলুক থানায় এফআইআর করলেন অনশনরত শিক্ষকরা। শনিবার সকালে মনোনয়ন পেশের সময় পদযাত্রা করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনশনরত শিক্ষকদের মঞ্চ থেকে স্লোগান দেওয়া হয়। এরপরেই উত্তেজনা ছড়ায়। অনশনরত শিক্ষকদের অভিযোগ, তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়, চেয়ার ভাঙা হয়। ঘটনায় এক শিক্ষক ও এক শিক্ষিকা আহত হয়ে হাসপাতালে ভর্তি। অনশনরত শিক্ষকদের অভিযোগ, তাদের প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা। গোটা ঘটনা বিরোধী দলনেতার প্ররোচনায় হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগে তমলুক থানায় অভিযোগ দায়ের শিক্ষকদের। অন্যদিকে দীপশিতাকে কল্যাণের কুকথার অভিযোগ। প্রতিবাদ করায় হামলার শিকার সিপিআইএম সমর্থক। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। মার খেয়ে এতটাই আতঙ্কিত বালির এই বাসিন্দা থানায় অভিযোগ জানাতেও রীতিমতন ভয় পাচ্ছেন। তবে চুপ করে বসে নেই বামেরাও। আক্রান্ত সমর্থকের সঙ্গে দেখা করলেন খোদ দীপশিতা নিজে। কমিশন, থানা সব দরজা যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন। আসরে নেমেছেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থীও। কোনো বিরোধী এখানে ঠাঁই পাবে না, আমি বলছি দীপশিতা জিতবেই, এটাই বলেছি আমি। শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী জিতবে, ব্যাস এইটুকু বলাতেই নাকি হামলার অভিযোগ। উত্তপ্ত নিশ্চিন্দা থানার দুর্গাপুর সমবায়পল্লী এলাকা। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সভা করে যাওয়ার পর স্থানীয় তৃণমূল কর্মীরা কৌশিক দত্তের বাড়িতে চড়াও হয়। অভিযোগ, চর লাথি ঘুষি মারা হয় সিপিআইএম সমর্থককে।
এমনকি স্বামীকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হন কৌশিকের স্ত্রী সন্ধ্যা দত্ত। কৌশিকের বাড়ি লাগোয়া তার দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। রাতের তাণ্ডবের পর আক্রান্ত সমর্থকের সঙ্গে নিজেই দেখা করলেন সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। পুনরায় ব্যবসা শুরু করার জন্য তাকে নতুন টেবিল চেয়ার কিনে দেন সিপিআইএম কর্মীরা। সেই কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে এখানকার বিধায়ক, এখানকার পঞ্চায়েত প্রধান, তাদের নেতৃত্বে এই যে ঘটনাগুলো হচ্ছে, মানুষ তো সব দেখছে। মানুষ 20 মে এদের জবাব দেবে, তৈরি থাকুন তারা। নির্বাচন কমিশনকে জানিয়েছেন? অবশ্যই নির্বাচন কমিশনকে জানানো হবে। এবার আমরা নিশ্চিন্তা থানায় যাব। প্রথম আমাকে ইট করেছে বাপ্পা। বাপ্পা সামন্তদার। সেটাই জানি না, কিন্তু বাপ্পা সামন্তদার আমরা এইটাই জানি যে ও সোনালিদির পর, মানে প্রধানের পর। আক্রান্ত কৌশিক দত্ত এতটাই ভয়ে সিটিয়ে আছেন, এখনো পর্যন্ত পুলিশের লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি। এখন কি কমপ্লেনটা করতে যাবেন? না, আমি দেখুন না, আমি এইসবের মধ্যে ভয় আছেন, তাই আছে। হামলার ঘটনা সাফ অস্বীকার করেছেন বালি দুর্গাপুর 1 নম্বর পঞ্চায়েত প্রধান। মারধর তো করেনি, বেকার তো অযথা বললেন। কোনো রকম কোথাও কোনো প্রুফ পাবেন না যে কেউ কোথাও মারধর করেছে। অস্বীকার করছি। আপনার দলের লোকেরা জড়িত বলছেন? না, কেউ জড়িত নেই। দীপশিতার পাশাপাশি আক্রান্তের সঙ্গে দেখা করেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুও। কেউ খুলে কথা বলতে পারবে না পশ্চিমবাংলায়। দেখুন কিভাবে হচ্ছে। কেউ যদি নিজের ইচ্ছা প্রকাশ করে, তাকে কি ঘরে ঢুকে এইভাবে মারবে? ল অ্যান্ড অর্ডার কোথায় গেছে পশ্চিমবাংলায়? আপনাদের মাধ্যমে মানুষকে বলবো এবার বিচার করতে। শ্রীরামপুর কেন্দ্রীয় লোকসভা ভোটের এখনো প্রায় 3 সপ্তাহ বাকি। গত পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এবারে কতটা শান্তিপূর্ণ ভোট হবে সেদিকেই তাকিয়ে কল্যাণ দীপশিতাদের ভোট কেন্দ্রের ভোটাররা। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। জঙ্গিপুরে টিএমসি জেলা পরিষদ সদস্যের গাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূল নেতা আনারুল হকের গাড়ি ভাঙচুর করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে। ঠিক কি ঘটেছে? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী কৌশিক। দেখো, জেলা পরিষদের সদস্য আনারুল হক কিন্তু রাস্তার দিকে বিপ্লব তিনি গেছিলেন সাগরদিঘির কাবিলপুর এলাকায়। সেই সময় ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে কিন্তু তিনি গেছিলেন, এমনটা অভিযোগ গ্রামবাসীদের। এরপর তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং তার গাড়ি ভাঙচুর করে। তিনি কোনো রকমে অন্য একটি বাইকে করে প্রাণের ভয়ে বেঁচে পালিয়ে যান এবং তাকে সেই বাইকেও পর্যন্ত তাড়া করা হয়। এখানে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যেই তিনি এই সাগরদিঘির কাবিলপুর এলাকায় এসেছিলেন এবং জঙ্গিপুর লোকসভার যিনি প্রার্থী রয়েছেন খলিলুর রহমান, তিনি সম্পর্কে তার ভাইপো হয়। খলিলুর রহমানের ভাইপো হচ্ছে এই জেলা পরিষদের সদস্য আনারুল হক। কৌশিক, প্রার্থী বা জেলার কোনো নেতৃত্ব মুখ খুলেছেন এ নিয়ে? কেন হঠাৎ করে এই নিয়ে এত রাতে ওখানে গেলেন? দেখো, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জেলা পরিষদের সদস্যের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তার কোনো উত্তর পাওয়া যায়নি এবং প্রার্থীকে আমরা অনেকবার ফোনে কলের চেষ্টা করেছিলাম, তারও এখনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। তবে এলাকায় কিন্তু প্রভাবিত করার উদ্দেশ্যেই এসেছিল এমনটা কিন্তু গ্রামবাসীদের অভিযোগ এবং তাকে ঘিরে ধরে এবং ঘিরে ধরে সদুত্তর না পাওয়ায় তার গাড়ি ভাঙচুর করে, এমনকি তাকে শেষমেশ প্রাণের ভয়ে কিন্তু বাইকে করে বেরিয়ে চলে যেতে ইচ্ছে হয় তাকে। ধন্যবাদ কৌশিক। এদিকে চাকরি বাতিল বিতর্কে এবার ইউটার্ন এসএসসির। সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা দেওয়া হবে জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। পরিস্থিতি বেগতিক বুঝেই কি অবস্থান বদল? এত দুর্নীতির পর আদৌ কি হবে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব? উঠছে এমনই প্রশ্ন। শুক্রবারই এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা যোগ্য প্রার্থীরা। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে তাদের একটি প্রতিনিধি দল দেখাও করেন। তারপরই এসএসসির তরফে জানানো হয় চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। এর আগে অযোগ্যদের তালিকা দেওয়ার দাবি করলেও এই প্রথম যোগ্যদের পরিসংখ্যান দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে 2016 গোটা প্যানেল। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানিতে কি হয়েছিল? আদালত এসএসসির কাছে 5 বার হলফনামা চেয়েছিল। আদালতের প্রশ্ন ছিল সঠিক উপায় নিয়োগ হলে যোগ্য কারা। আদালতের পর্যবেক্ষণ ছিল একজন যোগ্যও যেন বাদ না পড়েন। এসএসসি আদালতে জানায় সিবিআই 5000 প্রার্থীর নিয়োগে গরমিল পেয়েছে, গরমিল থাকা প্রার্থীদের বাদ দিতে বলা হোক। এসএসসি নিজে থেকে কোনো তালিকা আদালতে জমা দেয়নি।
যে কারণে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চকে রায় বলতে হয় এসএসসি ও পর্ষদের অসহযোগিতায় তালিকা আলাদা করা যায়নি। যা হাইকোর্টে সম্ভব হয়নি তা সুপ্রিম কোর্টে সম্ভব হবে কি করে? এসএসসি যা বলতে পারছে না তা বলছেন মামলার আইনজীবীরা। এসএসসি যদি বলে দেন যে এটা জেনুইন ওএমআর শিট এবং এই ওএমআর শিটগুলো বা তাদের কাছে কোনো ওএমআর শিটগুলো রয়ে গেছে, এটা যদি তারা বলে দেন তাহলে যাদের পথ বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে সাদা খাতার মাস্টার। সঙ্গে সঙ্গে তারা সেই সমস্ত নেতা মন্ত্রীদের ধরবেন যে আমরা তো তোমাদের টাকা দিলাম, তোমরা আদালতে গিয়ে বলে দিলে যে এইগুলো জেনুইন ওএমআর শিট, আমাদেরই ওএমআর শিট, তাহলে আমরা এবার আমাদের টাকা ফেরত দাও। প্রশ্ন উঠছে পরিস্থিতি বেগতিক বুঝে কি অবস্থান বদল করতে হলো? বিরোধীদের কি বক্তব্য? এই ভোল বদলের থেকে বড় কথা হচ্ছে এসএসসি চেয়ারম্যানের এই স্বীকারোক্তি যে যোগ্য অযোগ্যকে আলাদা করা যায় বা যাবে, প্রমাণ হয়ে যাচ্ছে বা প্রমাণ করে দিল বলা ভালো যে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যোগ্যদেরকে নিয়ে ছেলে খেলা করছিল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসি চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হচ্ছে, হলফনামা দিয়েছে বোর্ড এসএসসি, এই বলে আমি সেখানে বলছি গ্রেপ্তার করা উচিত। যে যারা বেআইনি ৫,৪০০ বুঝলাম, কিন্তু বাকিরা যে যোগ্য বেআইনি নয়, আমি সেই হলফনামা দিতে পারি না, সে হলফনামা দিতে পারবো না, কারণ ওর মধ্যেও বেআইনি থাকতে পারে। আমি সেটাতে যাচ্ছি না, আমি বলছি এইটা দাঁড়ালো কাদের জন্য এখানে এলো, কাদের জন্য চাকরি চুরি হলো, চাকরি বিক্রি হলো, এর জন্য যারা দায়ী তাদের শাস্তি হওয়া উচিত। সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ বাতিল মামলার শুনানি। পরশু শুনানির দিকে তাকিয়ে প্রায় ২৬,০০০ চাকরিহারা। রাজ্য সরকারের অবস্থানের ওপরে নির্ভর করবে শুনানির গতি প্রকৃতি। যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের তালিকায় ঠিক করে দেবে শুনানির অভিমুখ। তালিকা কি জমা দিতে পারবে এসএসসি? জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।